সো হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দ। 3D চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, এবার বিষয় হলো আজকের মানে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে টপিকটা কী ধরনের হতে চলেছে। প্রথমত, ট্রাম্পের তরফ থেকে কি বক্তব্য আসবে খুব বলা মুশকিল। যখন যা মনে আসছে আমি এটা আগের দিনও বলেছি। এবার এটা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত যে আমাদের এলন মাস্ক তো নিজের একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করেছে। তো ট্রাম্প কিভাবে ক্ষমতায় এসেছিল এটা আশা করি সকলেরই কম বেশি জানা। এলন মাস্ক তার পেছনের কতটা অবদান ছিল। এবার তারই এগেনস্টে হয়েছে, দুজনের মধ্যে কলিশনও বেশ স্পষ্ট। এর আগে একটু মনে করে দেখবেন যে ট্যারিফের ব্যাপারগুলো 3 মাসের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, কেমন? তো সেই স্থগিতাদেশের এগেনস্টে এবার সময় তো শেষ হয়ে আসছে। তার জন্য গতকাল বললাম যে জাপান আর কোরিয়া, সম্ভবত সাউথ কোরিয়া ছিল, দুজনকে নোটিশ একটা যা হোক দেওয়া হয়েছে। আর ট্রাম্প মহাশয়ের তো কোনো বক্তব্য কিছু মানে প্রেডিকশন করা খুব মুশকিল, আজ এটা কাল সেটা সবসময় হাইলাইটেড নিউজে চলছেন। তো যাই হোক, তার মধ্যে গ্লোবাল মার্কেটে এখন কি পরিস্থিতি সেটাই বলে দিই। যে নাসডাক আপনারা দেখতেই পাচ্ছেন এই রেঞ্জের মধ্যেই আটকে রয়েছে। হ্যাঁ, গতকাল যাও বা একটা মুভমেন্ট কিছু ছিল, তো এটা পুরোপুরি নন ডাইরেকশনাল। একবার স্ট্রেট উঠে যাচ্ছে একটা অ্যানাউন্সমেন্টে, তারপরের অ্যানাউন্সমেন্টে নেমে যাচ্ছে, মানে কোনো কিছু ডিরেকশনাল কিছু পাওয়া যাচ্ছে না। ডাউন আপ, পুরো আনপ্রেডিক্টেবল মার্কেট হয়ে দাঁড়াচ্ছে। তো এটা তো যাই হোক ইউএসএর মার্কেটের কথা গেল। আমাদের নিফটির কথায় যদি আসি, আচ্ছা 15 মিনিট টাইম ফ্রেমই থাকলো, ঠিক আছে। 7 তারিখ মানে 7 তারিখে তো পুরো ফ্ল্যাট ছিল, কোনো মুভমেন্টই নেই একদম। 8 তারিখেও আজকে শেষ বেলায়, একদম শেষ বেলায় একটা বড় বাউন্স র্যালি এলো। কিন্তু আবারও বলছি, পুরোটা নিউজ বেস। যখন যা হচ্ছে একটা হুটহাট মুড দিচ্ছে, এগুলো ক্যাপচার করা অলমোস্ট নিয়ার টু ইম্পসিবল। যতই যে যা বলুক, মানে সবসময় কারোর কাছে সলিড ইনফরমেশন না থাকলে এই ধরনের জিনিসপত্র ক্যাপচার করা খুব কঠিন কাজ। তো মার্কেটে এখন যেহেতু নন ডাইরেকশনাল, খুব একটু সাবধানে, মানে সাবধানে সমস্ত কিছু কশাস হয়ে কাজ করতে হবে, কেমন? আচ্ছা, এটা তো প্রথম জিনিস গেল। যেহেতু বুল বিয়ার দুজনেই আমাদের ঘুমিয়ে আছে, হ্যাঁ, কে কবে কি হবে কিছু বলতে পারছি না আপাতত। আর একটা যেটা বিষয় বলবো, এমসিএক্স এর ব্যাপারটা বলে রাখি। এবার অনেস্টলি বলবো যে একদিনে এতটা বড় ডাউনফল আমি নিজেও এক্সপেক্ট করিনি। মানে নিউজ ছিল, নেগেটিভ সেন্টিমেন্ট ছিল, গতকালের ভিডিওয় তাই আলোচনা করেছি। কেউ যদি সাইকোলজিক্যালি ফিউচার 8,800 থেকেও প্ল্যান করে থাকেন, ঠিক আছে, এটা নিউট্রাল পয়েন্ট হিসেবে ধরলাম, তো তারা কমসে কম, কেউ তো আজকের দিন অবধি যদি ওয়েট করেন, সে 200-250 পয়েন্ট তো ইজিলি ক্যাপচার করেছেন। আর কেউ যদি 300-350 পয়েন্টে সন্তুষ্ট হন, তাহলে ধরে নিন এই 350, আর লট সাইজ আপনার কত ছিল, 125-এর লট ছিল। 125-এর লট ছিল। এবার তারপর আপনারা 300-350 যে যার মতন ইয়ে ক্যাপচার করেছেন, সেই অনুযায়ী, সরি, 300 পয়েন্ট ক্যাপচার করেছেন। আর এদিকে যদি আমি লট সাইজ বলি, তো লট ছিল 125-এর লট ছিল। এবার যে যার পয়েন্ট ক্যাপচারে তার সাথে মাল্টিপ্লাই করে নেবেন 300, তাহলে একটা আপনার মানে অনেস্টলি যতটা যা হওয়ার সম্ভব সেটা বেরিয়ে চলে আসবে। এখন একদিনেই যদি বলেন টার্গেট ওয়ানের জন্য যথেষ্ট, মানে নো ডাউট বিশাল হ্যান্ডসাম রিটার্ন। যেহেতু আমার 238 বা ম্যাক্সিমাম 300-350 পয়েন্টেরই স্টপ লস যেত, কারণ আমি বলেছিলাম এখান থেকে যদি গ্যাপ আপ হয় সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। 350-400 পয়েন্টেরই স্টপ লস রাখতাম, তাহলে সেই রেসপেক্টে আমার 1:1 তো অলমোস্ট হয়েই যাচ্ছে। আর তারপরেও যদি কেউ আরও বেশি লোভ করতে চান, মানে আরও বেশি এক্সপেকটেশন রাখেন, হ্যাঁ রাখতেই পারেন অবশ্যই, যদি ডিরেকশনের স্টক মুভ করে। তো কালকের দিনটা মানে ভালো করে ওয়াচ আউট করবেন। যদি এই যে লাস্ট একটা বড় বুলিশ ক্যান্ডেল, এখান থেকে লাস্ট যা বাইং হওয়ার হয়েছিল, এটা যদি ব্রেকআউট দেয় নিচের দিকে, তাহলে আপনারা এই প্রতিটা জায়গাতেই মানে এতটা অবধি এক্সপেকটেশন তো রাখবেনই, ঠিক আছে। আর তার মাঝে কিন্তু অবশ্যই ট্রেল করবে, কারণ এই জায়গা থেকে দেখুন একটা বড় সড়ো বাউন্সিং র্যালি এসেছিল। আর আমি আবারও বলছি, এমসিএক্স বিএসসি এই ধরনের স্টকসে যখন বাউন্স ব্যাক হয় খুব সলিড হয়,
মানে খুব স্ট্রেট তাড়াতাড়ি আপ র্যালি হয়ে যায়, যত না ডাউনফলে যায় খুব স্ট্রেট আপ র্যালিতে এরা চলে যায়, ঠিক আছে। শুধুমাত্র নিউজের কারণে এই যে যখন আনসার্টেনিটি মার্কেটে তৈরি হয় তখনই এইগুলোতে একটা বড় ফল দেখা যায়, মানে ট্রানজাকশানস কমে যাবে, ফিউচার অপশনের কোনো মুভমেন্টস এলো, মুভমেন্টস বলতে সেবির তরফে কোনো নোটিশ এলো, তখন এই ধরনের স্টকসগুলোতে বা কমোডিটি সেক্টরের কোনো নিউজের জন্য এই ধরনের স্টকসগুলোতে একটা ডাউনফল দেখা যায়। আচ্ছা, তো এমসিএক্স গেল। বিএসসির কথায় আসি। বিএসসিতে আমি আবারও বলছি, যত ডাউনফল আসুক আমি এটাকে ওয়াচ লিস্টে রাখতে বলি সব সময়ের জন্য, এবং যখন এটার বাউন্স ব্যাক হয় সলিড হয়। হ্যাঁ, এখন এবার আপনারা, আমি কোথাও কোনো সাজেশন বলছি না যে এখানে দেখুন বা এখানে দেখুন, কিন্তু একটা নিজেদের মতন সাইকোলজিটা এটুকু তৈরি করতেই পারেন। মানে ধরুন আপনি সবজি বাজারে নিয়মিত যাতায়াত করেন, তাহলে যদি নিয়মিত যাতায়াত করেন কোনটার কি দাম চলছে সেটা একটা আপনার ধারণার মধ্যে চলে আসে। তারপর বার্গেনিং করা, অর্থাৎ সেই জিনিসটা আপনি কত কমে কিনতে পারছেন এটা নিজের স্কিল। তাহলে এখানেও ভেবে দেখুন যে কোন জায়গাগুলো থেকে একটা সলিড বাইং স্টার্ট হয়েছিল, তাহলে একটা নিজের মতন ধারণা করতে পারবে। হ্যাঁ, সব কিছুর জিনিসের এখানে এখানে তো কোনো একদম মানে কনফার্ম কিছু হয় না, সবটা প্রবাবিলিটির ওপর। যে আমার লাস্ট আমি দেখতে পাচ্ছিলাম এখান থেকে একটা বাইং সেন্টিমেন্ট হয়েছে, এখান থেকে বাইং সেন্টিমেন্টটা কেন বলছি না, এটা লাস্ট বাইং হয়েছে মানছি, কিন্তু এটা তো আজকেই ব্রেকআউট দিয়ে দিয়েছে। অন্তত আজকে সারাদিনের জন্য তো আপনি অপেক্ষা করবেন যে কোথায় কী হচ্ছে না হচ্ছে দেখার জন্য। এরপর যদি আরও ডাউনফল যায়, হ্যাঁ, তার পরবর্তীতে যে লাস্ট যেখানে সাপোর্ট ছিল বা যেখান থেকে বাইং স্টার্ট হয়েছিল সেই অপরচুনিটিগুলোকে আমরা ধরবো, ঠিক আছে। এটা কিন্তু রিয়েলি ফর লং টার্ম, মানে কোনো সুইং বা কিছু দিনের মধ্যে করে দেবো এই ধরনের মানসিকতা আমি যাচ্ছি না। আবারও বলছি, এটা ধাপে ধাপে ইনভেস্টমেন্ট করার জিনিস। আচ্ছা, আর হ্যাঁ, ওয়াচ লিস্টে আমার ছিল ইনফোসিস। এবার ইনফোসিসের কনসেপ্টটা একটু বলি, মানে আমি কোথায় কনফিউজ বা আটকে রয়েছি। ইনফোসিসে দেখুন আমার ড্রয়িং করাই ছিল যে এখান থেকে একটা র্যালি স্টার্ট হলো, ভালো কথা। এই ক্যান্ডেলটা নোটিস করুন, যেটা 12th মেতে ফর্মেশন হয়েছে, একটা বড় সড়ো বুলিশনেস, মানে যেখানে ধরে নিতে হবে বড় পরিমাণে হেভি বায়ার্স উপস্থিত রয়েছে। কিন্তু তারপর পুরো একটা এত দিন ধরে, মানে মে থেকে আপ টু জুলাই পর্যন্ত কনসলিডেশন ফেজ, ওঠানামার মধ্যেই সীমাবদ্ধ। এই যে ব্রেকআউটগুলো হচ্ছে এটাও খুব যে সলিড এটা বলতে পারছি না। প্লাস এই যে একটা জোন ছিল যে লাস্ট এখান থেকে একটা বড় সেলিং স্টার্ট হয়েছিল, এইখান থেকে যে সেলিংটা স্টার্ট হয়েছিল একটা বড় র্যালি দিয়েছিল, কারণ ইনফোসিস যথেষ্ট একটা বড় লার্জ ক্যাপ কোম্পানি, সে 15% অবধি ফল দিয়েছিল, টপ থেকে আমি যাচ্ছি না। এরপরে এই যে লাস্ট গ্যাপ ফর্মেশন হলো, এখানেও গ্যাপ করে ডাউন গেল, আর এখানে একটা গ্যাপ আপ হয়ে গেল, তার জন্য এখানে একটু কনফিউশন রয়েছে। এবার এখান থেকে পরিকল্পনা, হ্যাঁ অবশ্যই এখানে একটা ব্রেকআউট, তারপর যদি এখানে একটা সাপোর্ট দেখি তারপরেই আমি এটাতে ভাবনা চিন্তা করব। তাই শুধুমাত্র ওয়াচ লিস্টে থাকলো, মানে ওয়েট অ্যান্ড ওয়াচ। এবার আবারও যদি কালকে এরকম একটা বড়সড় ফর্মেশন হয়ে যায় কিছু করার নেই, ছেড়ে দিতে হবে। কিন্তু যতক্ষণ না একটা ভালো সিওরিটি পয়েন্ট পাচ্ছি ততক্ষণ আমি এখন অবধি এর মধ্যে যাচ্ছি না। কারণ এদিকে যদি নিচের দিকেও চলে আসে একটা ফলস ব্রেকআউট দিয়ে, তাহলেও কিন্তু আমাকে 7 থেকে 8%, আমি 6% মার্ক করে রেখেছি, এটা সেন্টিমেন্টাল জোন, কিন্তু আমি তো এক্স্যাক্টলি হবে না, 2-1% বেশি ধরেই সবসময় কাজ করা উচিত। তো এই কটা নিয়ে পরিকল্পনা থাকলো। আর দুটো এসছে, যেটা হচ্ছে অলোক ইন্ডাস্ট্রি আর বেল। হ্যাঁ, মানে আমার যে ফিল্টার স্ক্যানার বানানো আছে তাতে অলোক ইন্ডাস্ট্রি আর বেল এই দুটো এসছে। এবার অলোক ইন্ডাস্ট্রিতে যদি বলেন, এটা আজকেই একটা মানে বড় সড়ো ক্যান্ডেল, তো আমি দুটো জোন মার্ক করে রাখছি, একটা তৈরি করা আছে আর একটা এই জোনটা মার্ক করে রাখলাম, ঠিক আছে। নেক্সট আবার যদি এরকম জায়গায় আসে, সেখানে যদি কোনো মানে বাউন্স ব্যাক র্যালি পায় তাহলে পরিকল্পনা করব। এখানে নিজেদের যা অ্যাপ্লিকেশান ব্রোকার আছে এখানে প্রাইস অ্যালার্ট দিয়ে ফেলে রাখুন। আর এটা আপসাইডে প্ল্যান করছি না, কারণ ভালো করে বুঝবেন ক্যান্ডেল ফর্মেশনটা যেভাবে হচ্ছে, এই পার্টটা তো ভলিউম, কিন্তু এই পার্টটা তো পুরো সেলিং জোন, মানে এখান থেকেও বাই করেনি, এখান থেকে তো সেলার পুশ করছে, তার জন্য জিনিসটার দাম নামছে। এইখানেও সেম জিনিস তাই হলো, এখানেও তাই জিনিস হলো। আর এই যে আজকে এই ক্যান্ডেলগুলো, এটা তো জাস্ট মানে কেউ তো প্রেডিক্ট করতে পারবে না, আমি তো বলতেই পারি না হ্যাঁ এখানে ব্রেকআউট দিলে বড় সড়ো মুভ দিয়েছে ইন্ট্রাডের জন্য, হয়েছে ভালো কথা, কিন্তু যেহেতু ফিল্টারে আসেনি তাই এটা এখন আমরা কাউন্টের মধ্যে রাখছি না। কিন্তু এই জায়গায় বুঝতে পারছি যে বাইং সেন্টিমেন্ট রয়েছে, তো পুনরায় যদি কোনো বাউন্স ব্যাকের পর আবার বুলিশনেস দেখতে পাই তাহলে এই অনেক ইন্ডাস্ট্রিতে প্ল্যানিং করব। আর বেল যেটা দেখতে পাচ্ছেন, বেলটা অলরেডি মুভ হয়ে গেছিলো আগে থাকতেই, এটা মানে আগে নেওয়া ছিল, তা এখন আবার পুরনোভাবে
সরি নতুনভাবে আবার আসছে ফিল্টারে, কিন্তু এই মুহূর্তে এখনও কোনো পরিকল্পনা নেই। হ্যাঁ, বেল আগে থাকতে এখানে ছিল, তো এই মুহূর্তে এখনও বেলে পরিকল্পনা নেই। আবার যদি নতুন অপরচুনিটি আসে আমি অবশ্যই জানাবো। তো এখন কিছু দিনের জন্য, অন্তত এই সপ্তাহটার জন্য একটু নিউজ বেস ধরনেরই মার্কেটের মুভমেন্টস থাকছে, তা সবাইকেই অনুরোধ থাকলো একটু কশিয়াসলি কাজ করার জন্য। তো আজকে আর কিছু ইনফরমেশান দেওয়ার নেই, এইখানেই শেষ করলাম ভিডিও।